সুভাষ কিছুদিনের জন্য বন্ধুদের সঙ্গে গ্রামে বেড়াতে যায়, আর সেখানে গিয়ে শেফালিকে দেখে তার খুবই পছন্দ হয়। তাই সুভাষ শেফালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু শেফালি যেহেতু গরিব পরিবারের মেয়ে, তাই শ্বশুর বাড়িতে শেফালিকে কেউ খুব একটা পছন্দ করতে পারে না। বিশেষ করে শেফালির বড় জাই এবং শাশুড়ি মা কিছুতেই তাকে মন থেকে মেনে নিতে পারে না। তাই শ্বশুর বাড়িতে আসা মাত্রই শেফালির শাশুড়ি মা শর্মিষ্ঠা দেবী বলেন, যাও আমাদের জন্য রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে এসো। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিই, আমাদের বাড়ির সবাই কিন্তু চা, হট কফি, কোল্ড কফি, ম্যাঙ্গো জুস এগুলো আলাদা আলাদা রান্নাঘর থেকে রান্না হলে তবেই খাই। শেফালি তার শাশুড়ি মায়ের কথার অর্থ বুঝতে পারে না, তাই সে অবাক হয়ে বলে, আলাদা আলাদা রান্নাঘর মানে বুঝলাম না। বাড়িতে রান্নাঘর তো একটাই থাকে, আমাদের বাড়িতেও তো একটাই রান্নাঘর ছিল। আপনারা কে কি খাবেন বলুন, আমি রান্নাঘর থেকে তাই রান্না করে দিচ্ছি। তোমার বাপের বাড়িতে একটাই রান্নাঘর ছিল, তবে আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের ঘরে যেরকম আলাদা বাথরুম আছে, সেরকমই আলাদা আলাদা রান্নাঘরও আছে। চলো, তোমাকে আমি একে একে সবার ঘর আর রান্নাঘরগুলো দেখিয়ে দিচ্ছি। এই বলে সংযুক্তা শেফালিকে তার ননদ টিয়া, দেওর আকাশ এবং বাড়ির বাকি সকলের ঘর এবং রান্নাঘরগুলো দেখাতে থাকে। কিন্তু সবার ঘরের সঙ্গে একটা আলাদা করে রান্নাঘর দেখে শেফালি একেবারে চমকে ওঠে। মা বললো তুমি নাকি আজকে নতুন রান্নাঘরগুলো দেখে নিচ্ছ। দেখো, আমি কিন্তু নোংরা একদমই পছন্দ করি না। আমার রান্নাঘরে গিয়ে কিন্তু কোনো রকমের কিছু নোংরা করা যাবে না। তুমি শুধু গিয়ে রান্না করবে আর পরিষ্কার করে বাইরে চলে আসবে। যাই হোক, এখন আমার জন্য ব্রেড স্যান্ডউইচ আর কোল্ড কফি বানিয়ে আনো, কেমন? হ্যাঁ বৌদি, তুমি আমার রান্নাঘরে গিয়ে একটু ভালোভাবে থাই স্যুপ বানিয়ে দাও। থাই স্যুপ ছাড়া আমার বিকেল বেলা অন্য কিছু খেতে ইচ্ছা করে না। তবে মনে রেখো, অন্য কারো রান্নাঘর থেকে কারোর জন্য খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমরা কিন্তু ঠিক বুঝতে পারবো। এভাবেই একে একে সবাই শেফালিকে আলাদা আলাদা খাবারের নাম বলতে শুরু করে। শর্মিষ্ঠা দেবী শেফালিকে বেগুনি এবং মুড়ি ভাজা আনতে বলে। অন্যদিকে সংযুক্তা তার ছোট জাকে মিক্স চাউমিন বানানোর কথা বলে। কিন্তু এতজনের মুখে আলাদা আলাদা খাবারের কথা শুনে শেফালি বেশ ঘাবড়ে যায়, কারণ গ্রামে থাকতে তারা শুধু ভাত, রুটি, লুচি, তরকারি এসবই খেয়ে বড় হয়েছে। তাই শেফালি মনে মনে ভাবে, আমার ননদার দেওর কি সব খাবারের নাম বললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি এই থাই স্যুপ নাকি স্যান্ডউইচ, কোল্ড কফি এগুলো তো বানাতেই জানি না। মনে হচ্ছে ফোনের রেসিপি দেখে তবেই রান্না করতে হবে। এই বলে শেফালি অনলাইনে রেসিপি দেখতে শুরু করে, আর সে একে একে প্রত্যেকের রান্নাঘরে যায় আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার রান্না করে নিয়ে আসে। বা বৌদি, তুমি তো দারুণ থাই স্যুপ বানিয়েছো। তুমি আগে কোনো রেস্টুরেন্টে শেফ ছিলে নাকি? ঠিক যেন মনে হচ্ছে আমি থাইল্যান্ডে বসে এই স্যুপটা খাচ্ছি। আজকে থেকে তোমাকে আমি আমার পছন্দ মতো সব থাই খাবার বলে দেব, তুমি আমাকে ওই খাবারগুলো রান্না করে দেবে। টিয়ার সঙ্গে সঙ্গে বাকিরাও সেদিন শেফালির রান্নার খুবই প্রশংসা করে, যার ফলে সংযুক্তা মনে মনে খুবই রেগে যায়। ওই তো গরিব ঘরের মেয়ে, জীবনে প্রথমবার এতগুলো রান্নাঘর দেখছে, কিন্তু মেয়েটা এত তাড়াতাড়ি আলাদা রান্নাঘরে খাবার বানিয়ে সবাইকে খাইয়ে দিল কিভাবে? অবস্থা দেখে তো মনে হচ্ছে না জীবনে কোল্ড কফি বা থাই স্যুপের নাম শুনেছে। এভাবেই সংযুক্তা মনে মনে শেফালিকে হিংসা করতে শুরু করে। তাই পরের দিন শেফালিকে পরীক্ষা করার জন্য সংযুক্তা তাকে নিজের রান্নাঘরে নিয়ে যায় আর তাকে বাসন্তী পোলাও, চিকেন কষা এবং মাটন চাপ বানাতে বলে। এমন সময় শেফালি রান্নাঘরে ইউটিউব দেখে রান্না করতে শুরু করে দেয়, যা দেখে সংযুক্তা খুবই রেগে যায়। কিন্তু সে মুখে কিছু বলে না, সে এরই মধ্যে একটা ফোন দিয়ে এঁটে ফেলে। তোমার একা হাতে সবকিছু রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই না? তুমি একটা কাজ করো, আজকে তুমি আমার রান্নাঘরেই বাড়ির প্রত্যেকের জন্য খাবার বানিয়ে নাও। তাহলে তোমাকে আর একতলা, দোতলা, তিনতলাতে গিয়ে আলাদা আলাদা রান্না বান্না করতে হবে না। কিন্তু দিদি, আমাকে যে টিয়া বললো অন্য কারোর রান্নাঘরে রান্না করা খাবার কেউ খায় না, ওরা নাকি সব বুঝতে পেরে যাবে। তাই থাক, আমার একটু কষ্ট হলেও আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রান্নাঘরে গিয়ে রান্না করে নেব। আরে আসলে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে তো, তার উপর এত খাটাখাটনি করে সবার রান্নাঘরে তুমি রান্না করবে, তাই আমি তোমাকে হেল্প করছিলাম আর কি। আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল, আমি কিন্তু একটা রান্নাঘরেই বাড়ির প্রত্যেকের জন্য রান্না বান্না করে সবাইকে খাইয়েছি, তখন কোনো সমস্যাই হয়নি। এবার দেখো তুমি কি করবে, তোমার ইচ্ছা। এভাবে সংযুক্তে ইচ্ছা করে শেফালিকে টোপ দিয়ে রান্নাঘর থেকে চলে যায়। তাই শেফালিও তার বড় জায়ের কথায় একেবারে ভেসে যায়।
সে তার বড় জায়ের রান্নাঘরে দাঁড়িয়েই শ্বশুর শাশুড়ির জন্য লাউ চিংড়ি, কাতলা মাছ, রুই মাছ ইত্যাদি রান্না করে। সেই সাথে সংযুক্তার জন্য বাসন্তী পোলাও, টিয়া এবং আকাশের জন্য মাটন এবং চিকেন বিরিয়ানি রান্না করে। এভাবেই রান্না বান্না হয়ে গেলে শেফালি যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন আকাশ অল্প একটু চিকেন বিরিয়ানি মুখে দিয়েই বলে, আজকে চিকেন বিরিয়ানিটা কে রান্না করেছে? এত বাজে খেতে লাগছে কেন? ওয়াক থু, আমার ভীষণ বমি পাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। তারপর বিরিয়ানি থেকে কেমন যেন একটা মেশো গন্ধ বের হচ্ছে। আকাশের কথা শুনি টিয়াও তার পছন্দের মাটন বিরিয়ানি খেতে শুরু করে। কিন্তু সেই মাটন বিরিয়ানি খাওয়া মাত্রই আকাশের মতো টিনারও গা গুলিয়ে ওঠে। তাই তারা দুই ভাই বোনে দুজনেই বাথরুমে ছুটে যায়। এমনকি টিয়া এবং আকাশ দুজনেই বাথরুমে বমি করতে করতে মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখে সবাই মিলে তখনই টিয়া এবং আকাশকে হাসপাতালে নিয়ে যায়। আপনার ছেলে এবং মেয়ে দুজনেরই মাছে ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে। সামান্য মাছের হাওয়া গায়ে লাগলে ওদের জীবন কিন্তু সংকট হয়ে যেতে পারে। আজকে সঠিক সময় হসপিটালে আনার জন্য আপনার ছেলে বেঁচে গেল, তা না হলে কিন্তু বিপদ হতে পারত। ডাক্তারবাবুর কথা শুনি শর্মিষ্ঠা দেবী বড্ড চিন্তায় পড়েন। না না, কোথাও একটা ভুল হচ্ছে। আমার ছেলে মেয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না, ওরা কখনো মাছও খায় না। ওদের অ্যালার্জির জন্যই তো আমাদের বাড়িতে সবার রান্নাঘর আলাদা আলাদা করা আছে। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনি শেফালি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই তখনই শর্মিষ্ঠা দেবী শেফালিকে চেপে ধরে। তুমি প্রথম দিন বাড়িতে আসতেই তোমাকে বলে দেওয়া হয়েছিল প্রত্যেকের জন্য আলাদা আলাদা রান্নাঘরে রান্না করতে, তাহলে তুমি কেন একই রান্নাঘরে রান্না করেছো? আমাদের মাছের সঙ্গে নিশ্চয়ই তুমি টিয়া আর আকাশের জন্য বিরিয়ানি রান্না করেছো। তুমি জানো না আমি আর তোমার শ্বশুর মশাই ছাড়া আমাদের বাড়িতে কেউ মাছ খায় না? এই কথা শুনে শেফালি ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়, কারণ শেফালি তার ননদ এবং দেওরের অ্যালার্জির ব্যাপারে কিছুই জানতো না। তাই শেফালি কিছু বলতে যাবে তার আগেই সংযুক্তা বলে ওঠে, দেখো শেফালি, তুমি গরিব ঘরের মাটিতে রান্না করা মেয়ে বলে আমরাও যে তোমার মতো সেটা ভেবো না। তোমাকে যখন প্রত্যেকের রান্নাঘরে রান্না করতে বলা হয়েছে সেটার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। তুমি কেন শুধু শুধু একই রান্নাঘরে সবার জন্য রান্না করতে গেলে? একটু কষ্ট করে তুমি দোতলা আর তিনতলা রান্নাঘরে যেতে পারলে না? শেফালি সংযুক্তার কথা শুনি আকাশ থেকে পড়ে, কারণ সে ভাবতেও পারেনি তার বড় জা তাকে এভাবে ফাঁসাবে। আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে জানতাম না যে একই রান্নাঘরে রান্না করলে আপনাদের এরকম অবস্থা হতে পারে। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও একই রান্নাঘরে সবার জন্য রান্না বান্না করব না, আমি কথা দিচ্ছি। এই বলে শেফালি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন শেফালিকে আলাদা আলাদা রান্নাঘরে গিয়ে সবার জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে হয়। এতে করে শেফালিকে সারাদিন রান্নাঘরেই সময় কাটাতে হয়। একদিন শেফালির দিদি কুসুম তার দুই ছেলে মেয়েকে নিয়ে শেফালির শ্বশুর বাড়িতে ঘুরতে আসে। কিরে বোন, তোর তো বেশ বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। আমাদের বাড়িতে তো কেবলমাত্র একটা রান্নাঘর ছিল। আমার শ্বশুর বাড়িতেও একটা রান্নাঘর, কিন্তু তোর শ্বশুর বাড়ি তো পুরো রান্নাঘরে ভর্তি। যেখানেই তাকাচ্ছি শুধুই রান্নাঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ তা তো বটে। এখন বল তোরা কি খাবি? কত দূর থেকে এসেছিস? তোরা আজকে যা বলবি আমি তাই রান্না করে দেব। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুরই অভাব নেই, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। বাপের বাড়িতে থাকতে তোর হাতের নারকেল দেওয়া কচুর শাক খেতে আমার খুব ভালো লাগতো। তাই তুই একটা কাজ কর, আজকে আমাকে নারকেল দেওয়া কচু শাক আর চিতল মাছ দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দে। অনেকদিন তোর হাতের মুড়ি ঘন্ট খাইনি। কুসুমের কথা শুনে শেফালি এবার চিন্তায় পড়ে, কারণ সে কোন রান্নাঘরে গিয়ে নিজের দিদির জন্য রান্না বান্না করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। তাই সে ঠিক করে আজকে সে কোনো রান্নাঘরে গিয়ে কচু শাক কিংবা চিতল মাছের মুড়ি ঘন্ট রান্না করবে না। সে আজকে বাইরে বসে রান্না বান্না করবে বলে সিদ্ধান্ত নেয়। ঠিক এমন সময় কুসুমের মেয়ে টিনা শেফালির কাছে এসে বলে, মাসি মাসি, তোমাদের ওই রান্নাঘরে দেখলাম তাকের উপরে মিল্ক পাউডারের কৌটো আছে। আমাকে একটু মিল্ক পাউডার দাও না, আমার খুব মিল্ক পাউডার খেতে ইচ্ছে করছে। আচ্ছা বেশ, তোমরা একটু অপেক্ষা করো, আমার অনেক রান্না বান্না বাকি আছে। আমি আগে রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদেরকে মিল্ক পাউডার খেতে দেব। তোমরা এখন নিজেদের মতো খেলা করো, কেমন? এই বলে শেফালি বাগানে গিয়ে উনুন ধরিয়ে নারকেল দিয়ে কচু শাক এবং চিতল মাছের মুড়ি ঘন্ট রান্না করতে শুরু করে। আর যা দেখে সংযুক্তা খুবই অবাক হয়, কারণ আজকে সে চাইলেও কোনোভাবে শেফালিকে ফাঁসাতে পারবে না। অন্যদিকে টিনা এবং রিঙ্কু দুজনে একে অপরের সঙ্গে খেলাধুলা করতে থাকে।
রিঙ্কু দেখ, মাসির রান্না শেষ হতে অনেক সময় লাগবে। আমার এখনই মিল্ক পাউডার খেতে ইচ্ছে করছে। ওই তাকটায় মিল্ক পাউডার রাখা আছে, তুই শুধু আমাকে একটু ধরবি, আমি মিল্ক পাউডার পেরে নেব, ঠিক আছে? এই বলে টিনা এবং রিঙ্কু মিল্ক পাউডার খাওয়ার চেষ্টা করে, কিন্তু টিনা এবং রিঙ্কু দুজনেই খুব ছোট ছোট হওয়ায় মিল্ক পাউডারের কৌটো পর্যন্ত তাদের হাত পৌঁছায় না। তাই সেই পাউডারের কৌটো ধরতে গিয়ে ভুলবশত তাদের হাত লেগে কাচের কৌটোগুলো নিচে পড়ে যায়, আর সেই কৌটো থেকে মশলাগুলো মেঝের উপর পড়ে থাকে। আর দুর্ভাগ্যবশত সেই রান্নাঘরটা আকাশের রান্নাঘর ছিল। এমন সময় তাড়াতাড়ি করে সংযুক্তা সেখানে ছুটে আসে। এমন সময় সংযুক্তা যখন ব্যাপারটা দেখতে পায়, তখনই সে শেফালির কাছে গিয়ে বলে, যাও যাও, গিয়ে দেখে এসো তোমার দিদির ছেলে মেয়েরা কি কাণ্ড ঘটিয়েছে। গরিবদেরকে বিয়ে করলে এই অবস্থাই হয়, কোনো ক্লাস নেই। আকাশের রান্নাঘরের এমন বাজে অবস্থা করেছে, আকাশ দেখলেই কিন্তু খুব রেগে যাবে। সংযুক্তার কথা শুনে শেফালি খুবই ভয় পেয়ে যায়। তুমি দয়া করে কাউকে কিছু বলো না দিদি, আমি এখনই আকাশের রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আকাশ নোংরা রান্নাঘর একদমই পছন্দ করে না, তাই ও দেখতে পেলে আমাকে খুব বকবে। অনেকদিন ধরে এমনিও রান্নাঘরগুলো পরিষ্কার করা হয়নি, তুমি তো আকাশের রান্নাঘর পরিষ্কার করবেই। তাই তুমি আকাশের রান্নাঘরের পাশাপাশি আজকে বাড়ির বাকি রান্নাগুলো পরিষ্কার করে দাও, তাহলে আমি তোমার এই কথা আর কাউকে বলবো না। এই কথা শুনে শেফালি তখনই আকাশের রান্নাঘর পরিষ্কার করতে চলে যায়। কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শেফালি সেখানে কতগুলো বিষাক্ত সাপের বাচ্চা দেখতে পায়, যা দেখে শেফালি তখনই সাপের বাচ্চাগুলোকে একটা বস্তার মধ্যে বন্ধ করে রাখে। আর কিছুক্ষণের মধ্যেই শেফালি যখন বাড়ির বাকি রান্নাঘরগুলো পরিষ্কার করতে যায়, তখন সেখান থেকেও সে সাপের বাচ্চা খুঁজে পায়। এমন সময় বাড়ির সকলে সেই বিষাক্ত সাপের বাচ্চাগুলোকে দেখে খুবই ভয় পেয়ে যায়। আসলে প্রত্যেকের আলাদা আলাদা রান্নাঘরে তাদের পছন্দ মতো খাবারের রেশন ভর্তি থাকায় সেখানে খুব সহজেই সাপেরা নিজেদের বাসা বাঁধতে সক্ষম হয়। বৌমা, আজকে ভাগ্যিস তুমি রান্নাঘরগুলো পরিষ্কার করলে, না হলে এই সাপের বাচ্চাগুলো ওখানেই থাকতো। আমি কালকেই লোক লাগিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দেব। আমরা বন দপ্তরকেও ফোন করেছি, ওরা এসে সাপের বাচ্চাগুলো নিয়ে যাবে। তুমি আমাদের এত বড় উপকার করলে, আমাদেরও তো তোমার জন্য কিছু করা উচিত। ছোট বৌদির এক হাতে সবার রান্নাঘরে গিয়ে গিয়ে রান্না করতে ভীষণ কষ্ট হয়, তার থেকে ভালো আমার আর টিনার জন্য একটা রান্না করার লোক নিয়ে নেবো, আর বৌদিরা নিজেদের রান্না নিজেরা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এই কথা শুনে শেফালি খুবই খুশি হয়। দু একদিনের মধ্যেই আকাশ এবং টিয়ার রান্না বান্নার জন্য বাড়িতে একটা কাজের লোককে রাখা হয়, যার ফলে শেফালিকে এখন ঘুরে ঘুরে আলাদা আলাদা রান্নাঘরে গিয়ে রান্না করতে হয় না। সে খুবই হাসি খুশি শ্বশুর বাড়িতে সংসার করতে পারে। সুলেখা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। তাদের পরিবারটি ছিল মধ্যবিত্ত পরিবার। সুলেখার বাবা বেশ অনেকগুলো টাকা খরচা করে সুলেখাকে বিউটিশিয়ান কোর্স করিয়েছিল, শুধুমাত্র সুলেখার ইচ্ছা পূরণ করার জন্য। বিউটিশিয়ান কোর্স সম্পূর্ণ করার পর সুলেখা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেকআপ করিয়ে, মেহেন্দি পরিয়ে অল্প অল্প করে টাকা জমায় এবং নিজের একটা বিউটি পার্লার খোলে। এত কষ্ট করে নতুন পার্লার খুলতেই তার জীবনে আবার এক নতুন সমস্যার সৃষ্টি হয়। সুলেখার পার্লারের উল্টো দিকে আগে থেকেই একটি নামি দামি পার্লার ছিল। সমস্যা শুরু হয় সেই পার্লারের মালিকের সঙ্গে। এত জায়গা থাকতে তোর আমার পার্লারের সামনেই পার্লার খুলতে ইচ্ছে হলো? নিজের পার্লারের অবস্থা দেখেছিস? তোর মনে হয় আমার এত ফ্যান্সি পার্লার ছেড়ে কেউ তোর পার্লারে যাবে? তুমি যখন জানোই কেউ আসবে না, তাহলে রোজ রোজ আমার সাথে ঝগড়া করতে কেন আসো? তোমার এত সুন্দর সাজানো গোছানো বড়লোক পার্লার, সেখানে থেকে নিজেদের কাস্টমারদের সাহায্য করো। এখানে এসে শুধু শুধু আমারও সময় নষ্ট করো আর নিজেরও তো সময় নষ্ট করো। তুই আমার পার্লারের সামনে এরকম একটা ভাঙাচোরা পার্লার বানিয়ে আমার পার্লারের শো পুরোপুরি নষ্ট করে দিচ্ছিস। তার বেলায় কিছু হচ্ছে না। আমার পার্লারে আসতে গেলেই এখন লোকজনকে তোর এই গরিব পার্লার দেখে আসতে হয়। এটাতে আমার কাস্টমারদের অপছন্দ হতে পারে তো। আমি তোমার সাথে প্রত্যেকদিন এই একই জিনিস নিয়ে আর অশান্তি করতে পারবো না। আমার পার্লার খুলে তো 1 মাসও হয়নি, তার মধ্যে তুমি 100 বার এসেছো আমার সঙ্গে ঝগড়া করতে। তুমি শান্তিতে নিজের কাজ করো আর আমাকেও নিজের কাজ করতে দাও। তোর পার্লার আমি এখান থেকে তুলে দিতে না পারলে আমার নামও মোনামি নয়। তারপরে দেখবো কে শান্তিতে কাজ করে। এখানে আমার 5 বছরের ব্যবসা, 5 দিন আগে এসে তুই সেটা নষ্ট করে দিবি, এটা তো হতে পারে না। এই বলে মোনামি সেখান থেকে চলে যায়।
সুলেখাও নিজের পার্লারে ফিরে আসে। সুলেখার পার্লারে সেই সব লোকেরাই আসতো যাদের সুন্দর চুলের কাট, সুন্দর মেকআপ সবকিছু ভালো কোয়ালিটির চাই, অথচ কম দামে। অল্প টাকা নিয়ে সুলেখা সমস্ত কাজ করে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করত। তাই বেশি টাকা খরচ করে মোনামির পার্লারে না গিয়ে প্রচুর লোক তার পার্লারেই আসতো। এই কারণে সুলেখার প্রতি মোনামির রাগ আরো বাড়তে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। সুলেখার পার্লার তেমন ভালোভাবে তৈরি ছিল না বলে একটু বৃষ্টি হলেই তার পার্লারের চারিদিক থেকে জল পড়তে থাকে। একদিন সুলেখা বাজার থেকে প্লাস্টিক কিনছে, এমন সময় মোনামি তাকে দেখতে পায়। ও মাই গড, আমাদের উঠতি মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান ছেড়ে কি এবার প্লাস্টিকের ব্যবসা শুরু করে দিল? এ বাবা, এবার এই গরিব ভিখারিগুলোকে সস্তায় মেকআপ কে করে দেবে? এই নাকি তুমি বড় লোক, তোমার নাকি শহর জুড়ে অনেক সম্মান, আর তুমি এভাবে লোকজনকে গরিব ভিখারি বলে অপমান করছো? সবার তো সামর্থ্য নাই থাকতে পারে তোমার পার্লারে গিয়ে দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করার। ওরা নিজেদের একটু খরচা বাঁচানোর জন্য আমার কাছে আসে, তাতে ভুলটা কোথায়? এত বড় বড় কথা কোথা থেকে আসে তোর? ওই তো পার্লারের অবস্থা। চারিদিক থেকে বর্ষার এমন জল পড়া শুরু হয়েছে যে তোকে প্লাস্টিক কিনতে হচ্ছে। যেই জিনিসটা নিজেই সুন্দর না, সে অন্য কাউকে কিভাবে সুন্দর বানাবে? আমার পার্লারের বাথরুমটাও তোর পার্লার থেকে অনেক সুন্দর। আমি জানিনি এভাবে আমাকে অপমান করে তোমার কি লাভ হয়। তবে একটা কথা জেনে রেখো, এক মাঘে কিন্তু শীত চায় না, সময় কিন্তু আমারও আসবে, কিন্তু তফাৎ একটাই থাকবে, আমি এভাবে তোমার সামনে দাঁড়িয়ে তোমার অবস্থা নিয়ে হাসবো না। আরে যা যা, আমার পার্লারে সেকেন্ড ফ্লোর বানানোর কাজ চলছে। আসলে তোর পার্লার তো কয়েকদিন পরেই জলে ডুবে যাবে, তখন বেশি লোকজনকে আমি একতলাতে জায়গা দিতে পারবো না, তাই আগে ভাগেই দুতলা করে নিচ্ছি। হ্যাঁ। সুলেখা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে প্লাস্টিক কিনে ফিরে এসে তার পার্লারের চারিদিক প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে থাকে, যাতে কোনো দিক থেকে আর কোনোভাবেই জল না পড়ে। এদিকে সুলেখা বর্ষায় নিজের পার্লার বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। অন্যদিকে মোনামি নিজের পার্লারের দোতলা বানাতে থাকে। একদিকে সুলেখার পার্লারের অবস্থা দেখে কেউ যেমন সেখানে আসতে চায় না, অন্যদিকে এত ঝড় বৃষ্টির মধ্যেও বড় বড় গাড়ি মোনামির পার্লারের সামনে এসে দাঁড়ায়। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকায় সুলেখা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। কিরে সুলেখা, আজকে পার্লারে যাবি না? বেলা গড়িয়ে যাচ্ছে তো, এত বেলা করে পার্লার খুললে হবে? গ্রাহকরা অপেক্ষা করবে তো। কেউ অপেক্ষা করবে না বাবা, আমার পার্লারে কেউ আসতেই চায় না। কোথায় আসবে, কিভাবে বসবে? চারিদিক থেকে জল পড়ে, পার্লারের বাইরে এত জল জমে থাকে, কেউ কি করে আসবে বলো? বর্ষাকালের পরে পার্লারটা খুললেই বোধহয় ভালো হতো। এইটুকুতে ভেঙে পড়লে হবে? বর্ষাকাল তো মাত্র কয়েকদিন থাকবে, তারপর তো আবার সব আগের মতোই হয়ে যাবে। তুই নিজের প্রতিভার উপরওয়ালার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বাবা? আমার পার্লারের যা অবস্থা হয়েছে তা ঠিক করার মতো টাকাও তো আমার কাছে নেই, আর ওরকম ভাবে জল পাড়িয়ে বৃষ্টিতে ভিজে কেউ আমার পার্লারে আসতেও চায় না। আমি আর পার্লারে যাব না। ওই মোনামি ঠিক বলেছিল আমার পার্লার বেশি দিন টিকবে না। তোর পার্লারের ওখানে তো জল জমে, কিন্তু আমাদের বাড়িতে তো জল জমে না। আমাদের বাড়ি খুব বড় না হোক, অন্তত পাকা তো, তাই বাইরের দৃষ্টি পড়লেও আমাদের ঘরের ভিতরে কিন্তু কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কিন্তু আমার পার্লারটা তো ওরকম নয়, তুমি তো জানোই। অ্যাসবেস্টস লাগিয়েছিলাম কম খরচ হবে বলে, তাই তো এমন অবস্থা হলো। তুই এক কাজ কর, তুই আমাদের বাড়ির ভিতরেই পার্লার খোল। দিনের বেলা আমি আর তোর মা কষ্ট করে রান্নাঘরে থেকে নেব, তারপর রাতের বেলা তুই পার্লার গুছিয়ে ফেললে আবার যে যার মতো নিজের ঘরে ঘুমিয়ে পড়বো, কেমন? সুকুমার বাবুর এই কথা শুনে সুলেখা মনে একটু ভরসা পায়। তারা বাবা মেয়ে দুজনে মিলে হাতে হাতে কাজ করে সুলেখার পার্লারের সমস্ত জিনিস তাদের বাড়িতে নিয়ে চলে আসে। সুলেখাকে সমস্ত জিনিস নিয়ে যেতে দেখে মোনামি ভেতরে ভেতরে প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে তার পার্লারের অন্যান্য মেয়েদের কাছে সুলেখাকে নিয়ে নানান রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে। আমি তো জানতাম এই অবস্থাই হবে। এত বছর ধরে এখানে আমি পার্লার চালাচ্ছি, অনেকটাই অভিজ্ঞ হয়ে গেছি। কার কতদিন নিজের স্বপ্ন ধরে রাখার ক্ষমতা আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। ঠিক বলেছো দিদি, তোমার সাথে কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো বলো? তখন তো এত বড় বড় কথা বলতো, আজকে কোথায় গেল সেসব? ওর সব অহংকার বৃষ্টির জলেই ভেসে গেছে। এই এলাকায় এতদিন আমার একারই পার্লার ছিল, ভবিষ্যতে শুধু আমারই পার্লার থাকবে। শুধু একবার আমার দোতলাটা হয়ে যাক, তারপর দেখাবো তোদের কিভাবে গ্রাহক টানতে হয় আর কিভাবে নিজের ব্যবসা বড় করতে হয়। তখন পারলে ওই মেয়েটাকে কাজে রেখে নিও, বুঝলে? ওর হাতের কাজ কিন্তু বেশ ভালো। তোমার পার্লারে কাজ পেলে তোমার দয়া অন্তত খেয়ে পড়ে জীবনটা কাটাতে পারবে।
মোনামি এবং জুই এই সমস্ত কথা বলে সুলেখাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। সুলেখা এখন মোনামির বিপরীতে তার পার্লার খোলে না। এই দেখে মোনামি বেশ নিশ্চিন্তে সময় কাটায়। অন্যদিকে সুলেখা নিজের বাড়ির ভেতরে সুন্দর করে তার পার্লারটা আবার আগের মতো করে সাজায়। তার বাবা মাকে রান্নাঘরে দিন কাটাতে হচ্ছে ভেবে সুলেখার খুবই কষ্ট হয়, কিন্তু বাবা মাকে সাহায্য করার এই একমাত্র উপায় ছিল তার কাছে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। সুলেখার গ্রাহকরা তার বাড়িতেই তার কাছে সাজতে চলে আসে। ভাগ্যিস তুমি বাড়িতে পার্লারটা শুরু করলে, না হলে আমাদের যে কি অবস্থা হতো আমরাই জানি। ওই মোনামির মতো চোর আর কেউ নেই, লোক ঠকিয়ে ঠকিয়েই তো এত বড় পার্লার খুলেছে। আমার ওর পার্লারে যেতে একদম ইচ্ছে করে না। চোর মানে? ও তো অত বড় লোক, একটা অত বড় পার্লারের মালকিন, ও চুরি করতে যাবে কেন? কি যে বলো না তোমরা। আমি একটু মিথ্যা কথা বলছি না মোনামি। আচ্ছা তুমি বলো, এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে তাই না? এর মধ্যে কি এসি লাগে? আর আমরা যেটুকু টাইম পার্লারে সময় কাটাই তাতে তোমার কত ইলেকট্রিক বিল আসতে পারে? খুব বেশি কি? না, খুব বেশি বিল তো ওঠে না। বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে তো আমি বাড়িতেই পার্লার চালাচ্ছি। আমার ঘরে যেমন ইলেকট্রিক বিল আসতো তার থেকে একটু বেশি আসে। এই যা। আচ্ছা তুমি এসির কথা বলছো কেন? এই আবহাওয়াতে মাঝে মাঝে আমি ফ্যানও তো অফ করে রাখি। তাহলেই ভাবো, মোনামি ওর পার্লারের এসি আর লাইটের বিলটাও কাস্টমারদের মেকআপের বিলের সঙ্গে জুড়ে দেয়। এসির বিল বেশি আসবে বলে ওকে যদি বলি এসি চালাতে হবে না, তাহলে ও ইচ্ছা করে এসি চালিয়েই রাখবে। মেকআপ নষ্ট হয়ে যাবে এই বলে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের রূপচর্চার উপরে এত টাকা খরচা করা মানায় বলো? প্রিয়াঙ্কা এবং সুলেখা এভাবেই মোনামির পার্লার সম্পর্কে আলোচনা করতে থাকে। ওদিকে হঠাৎই মোনামি লক্ষ্য করে তার পার্লারে গ্রাহকদের আসা হঠাৎ করেই যেন কমে যায়। সে কিছুই বুঝে উঠতে না পেরে জুইকে আবার খোঁজ লাগাতে পাঠায়। ওই সুলেখা অত বোকা নয় দিদি। ও বর্ষার মধ্যে এখানে পার্লার চালাতে পারছে না বলে ও নিজের বাড়িতে এখন পার্লার খুলে বসেছে। এখন সব গ্রাহকরা ওর কাছেই যাচ্ছে। আর চুল কাটা, মেহেন্দি পরানো, মেকআপ করানো, চুল রং করা সবকিছুতেই ও অনেক কম দাম নিচ্ছে। সেই জন্য লোকজন সবাই ওখানে যাচ্ছে, আর আমাদের পার্লারে কেউ আসছে না। ওর এত বড় সাহস! আমি কালকে ওর ব্যবস্থা করছি। আমার পেটে লাথি মেরে ও বড় লোক হবে ভেবেছে। উপরওয়ালা ওকে শাস্তি দেবে বলে এভাবে বর্ষায় ওর পার্লারটা নষ্ট করে দিল, তাও ওর টনক নড়ল না। এবার আমি পার্লারকে এমন বদনাম করব যে ও যদি সোজা স্বর্গে গিয়েও পার্লার খোলে সেখানেও কেউ ওর কাছে যাবে না। এই বলে জুই এবং মোনামি দুজনেই সুলেখাকে ফাঁদে ফেলার নানান রকম ফোন দিয়ে আটতে শুরু করে। পরের দিন সকালেই জুই এবং মোনামি নিজেদের পার্লার বন্ধ করে মোনামিদের বাড়িতে চলে যায় তাকে ভয় দেখানোর জন্য। তোকে এতবার করে বুঝিয়েছিলাম, তবুও তুই আমার কথা শুনিসনি। তুই এভাবে আমার ব্যবসা বন্ধ করবি ভেবেছিস? আজকে তোরই একদিন কি আমারই একদিন। তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি তো তোমার পার্লারের উল্টো দিকে এখন আর বসছি না। আমি তো নিজের বাড়িতে নিজেই পার্লার চালাচ্ছি। এখনো তোমার কি সমস্যা হচ্ছে? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না এখনো। সুলেখার কথা শেষ হতেই মোনামি হঠাৎ চিৎকার করতে শুরু করে। সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না মোনামি কেন চিৎকার করছে। হঠাৎ করে সুলেখার পার্লারে অনেক লোক জড়ো হয়ে আসে। এই সুযোগে জুই চুপচাপ মোনামির পার্লারের কয়েকটা জিনিস সুলেখার পার্লারের এদিক ওদিক লুকিয়ে দেয়। সেখানে লোকজন আসতেই মোনামি আরো চিৎকার করতে থাকে। এরই মধ্যে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। কি হয়েছে মোনামিদি? তুমি এভাবে চিৎকার করছো কেন? ঝড় বৃষ্টির মধ্যে এতগুলো লোককে তুমি বাড়ির থেকে বের করলে, সমস্যাটা কোথায় তোমার? সমস্যা আমার নয়, সমস্যা এই সুলেখার। সেটাও কি জিজ্ঞাসা করো? ও আমার পার্লার থেকে প্রোডাক্ট চুরি করে এনে এখানে নিজের পার্লার চালাচ্ছে। আমি আর জুই কালকে এসব জানতে পেরে আজকে সকালেই এসেছিলাম একে জিজ্ঞাসা করতে, কিন্তু ও আমার কথা স্বীকার করলোই না, উল্টো আমাকে পুলিশের ধমক দিয়েছে। তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই বলছো? তোমার পার্লারের প্রোডাক্ট আমি কেন নিতে যাব? এখানে দেখো তো তোমার পার্লারের প্রোডাক্ট কোথায় আছে। সুলেখার কথা শেষ হতেই জুই যেখানে যেখানে জিনিসগুলো লুকিয়ে রেখেছিল সেখান থেকে আবার সমস্ত জিনিস বের করে নিয়ে আসে। সুলেখা তার ঘর থেকে মোনামির পার্লারে জিনিস পাওয়া যেতে দেখে প্রচন্ড অবাক হয়। সে ওই জিনিসগুলো নেয়নি বারবার বলতে থাকলেও সুলেখার কথা কেউ বিশ্বাস করে না। আমি তোমাকে এত ভালো ভাবতাম, আর তুমিও শেষমেশ এমন করলে। চুরির জিনিস দিয়ে আমাদের মেকআপ করতে বলে তুমি এত কম টাকা নিতে পারতে, তাই তো? কারণ ওগুলো কিনতে তো তোমার খরচাই হতো না।
সুলেখা সবাইকে বারবার করে বোঝাতে থাকে, কেউ সুলেখার কোনো কথা বিশ্বাস করে না। ওদিকে মোনামি এবং জুই মুচকি মুচকি হাসতে থাকে। বৃষ্টিটা একটু থামলেই মোনামি তার নিজের পার্লারের দিকে রওনা হবে, এমন সময় তার কাছে একটি ফোন আসে। ফোনটা আসতেই মোনামি কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। সুলেখাকে জব্দ করব বলে পার্লারটা কিভাবে রেখে এসেছি সেটাও মনে ছিল না। আমাদের পার্লারের সেকেন্ড ফ্লোরে কালকেই তো ইলেকট্রিকের কাজ হয়েছে, আর আজকেই আমি লাইট পাখা সব চালিয়ে চলে এসেছি। এই বৃষ্টির মধ্যে ক্রমাগত বাজ পড়ে আমার পার্লারের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেছে, সব জিনিস পুড়ে ছারখার হয়ে গেছে। উপরওয়ালা এইভাবে আমাকে দিনের দিন শাস্তি দেবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমাকে ক্ষমা করে দিস সুলেখা। তোর মতো একজন সৎ আর প্রতিভাবান মেয়েকে এভাবে প্রত্যেকদিন কষ্ট দেওয়ার ফল উপরওয়ালা আমাকে দিয়ে দিয়েছে। তোর নামে মিথ্যা অপবাদ লাগিয়ে তোর পার্লার বন্ধ করব বলেই এখানে এসেছিলাম, আর দেখ আমার নিজের পার্লারই বন্ধ হয়ে গেল। মোনামির কথা শুনে সেখানে উপস্থিত বাকি সকলেই সুলেখার কাছে ক্ষমা চায়। সুলেখা সবাইকে ক্ষমা করে দেয়। তারপর থেকে সুলেখা কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজের ছোট্ট পার্লার চালাতে থাকে।